সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জুলাই অভ্যুত্থানকালে নির্বিচারে ও নৃশংসভাবে মানুষ হত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর আসামি ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন রাজসাক্ষী হওয়ায় ন্যূনতম শাস্তি 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার এই রায়ে ভবিষ্যতে স্বৈরশাসনের প্রতিবন্ধক হতে পারে এমন অভিমত বিশ্লেষকদের। কিন্তু খালি হওয়া মায়ের বুক কি পূরণ হবে? যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের জীবনের বড় একটি অংশ চলে গেছে আয়নাঘরে, তাদের ক্ষতিপূরণ কি সম্ভব হবে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় হাসিনার রায়, ভবিষ্যতের সতর্কবার্তা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হুমাম কাদের চৌধুরী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের জেল। ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। ট্রাইব্যুনালের রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। মাইল ফলক আখ্যা রাজনৈতিক দলগুলোর। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, আহত অনেকেই। এবার হবে দেশ রক্ষার নির্বাচন, সুষ্ঠু ভোট আয়োজনে ভুলের সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা। শতভাগ নিরপেক্ষতার সঙ্গে জেলা প্রশাসকদের দায়িত্ব পালনের নির্দেশ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব হাসিনার রায়, ভবিষ্যতের সতর্কবার্তা। হুমাম ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকের এই রায়কে ঘিরে কেউ বলছেন ঐতিহাসিক রায়, কেউ বলছেন যুগান্তকারী রায়। রাজনৈতিক দলগুলো বলছে মাইল ফলক এই রায়কে, এবং জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার তারা বলছেন যে রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু চৌধুরী আব্দুল আল মামুনের 5 বছরের সাজা নিয়ে তাদের মধ্যে একটা আক্ষেপ রয়েছে। আপনার কাছে কি মনে হয় আজকের রায়টিকে যদি বিশ্লেষণ করতে বলি? আসসালামু আলাইকুম। আজকের রায় আপনাদের বাংলাদেশের জনগণের কাছে যে একটা বড় সারপ্রাইজ হয়ে দাঁড়িয়েছে, এটা আমি বিশ্বাস করি না। আমরা সকলেই জানতাম যে একটা হয়তো ফাঁসির আদেশ না, হয়তো যাবজ্জীবন বা এরকম কিছু না, কোনো না কোনো ধরনের একটা সাজা তো তাকে দেওয়া হবে। কারণ বাংলাদেশে অথবা অন্যান্য রাষ্ট্রেও খুব কম জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে যেটা প্রতিটা ব্যক্তির চোখের সামনে ঘটেছে। আপনার যতগুলি হত্যা হয়েছে সবগুলোর ভিডিও ফুটেজ আছে। আদেশ যে দেওয়া হচ্ছে এটার অডিও রেকর্ডিংস আমরা সকলেই শুনেছি। এত এভিডেন্স থাকার পরে কেউ যে সারপ্রাইজড হবে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমার মনে হয় না। এটা যারা কোর্টরুমের ভিতরে ছিল তারাও জানতো, যারা কোর্টরুমের বাইরে ছিল তারাও জানতো, আওয়ামী লীগ যারা করে তারাও জানতো। কারণ এখানে ধামাচাপা দেওয়ার তো আর কোনো সুযোগ ছিল না। তো বাকি বাংলাদেশের মতো আমিও একদমই সারপ্রাইজ ছিলাম না। সত্যি করে বলি, যখন রায় পড়া হচ্ছিল তখন অনেকক্ষণ ধরে তথ্য যেগুলি বলা হচ্ছিল ওগুলো আবার নতুন করে শুনে গা শিরশির করেছিল যে আসলেই এই 1.5 বছর আগে বাংলাদেশের মাটিতে এমন যে জঘন্য ঘটনা ঘটেছে, এই জিনিসগুলো শুনে মনে হলো যে আসলে কি আমরা এই ধরনের দিন দেখে এখন এই নতুন বাংলাদেশে পৌঁছেছি। তারপরও শেখ হাসিনা দেশে নেই। ওটা শুনে মৃত্যুদণ্ড দেন বা অন্য কোনো ধরনের সাজা তাকে দেন, মনের মধ্যে তো হালকা পাতলা কষ্ট থেকেই যায়। তো সেই কষ্টটা নিয়েই আজকে বাড়ি যাব। আশা করি বাংলাদেশের মানুষজন যারা আছে তারাও এটা নিয়ে বিবেচনা করবে। হ্যাঁ, রাজনীতির মাঠের মধ্যে এটা একটা বড় সতর্কবার্তা রয়ে গেল। কারণ হয়তো এই রায়ের পরে বাকি যারা যারা রাজনীতি করে তারা চিন্তা করবে যে ফ্যাসিজমের দিকে চলে গেলে হয়তো এই ধরনের একটা রায় তাদেরও ফেস করতে হতে পারে। কিন্তু একটা আপনি যেটি বললেন যে আজকেও যখন রায় হচ্ছিল এবং অতীতের বা 14 মাস আগের যে ঘটনাগুলো যখন বিচারক পড়ে শোনাচ্ছিলেন, বিশেষ করে টেলিফোন কনভারসেশনগুলো, কি কথা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে, বিষয়গুলো যখন উঠছিল, তখন আপনি এটাও বললেন যে এটা আসলে 14 মাস বা 15 মাস আগের ঘটনা, মানুষের সামনে এখনো জ্বলন্ত অবস্থায় রয়েছে। তারপরেও আব্দুল আল মামুনকে রাজসাক্ষী করা হলো,
এটি নিয়েও একটা প্রশ্ন আছে। আপনার কাছে কি মনে হয় যে আব্দুল মামুনকে রাজসাক্ষী করা আদৌ দরকার ছিল? আমার তো মনে হয় না দরকার, তো একদমই ছিল না। কারণ আপনার কাছে যতখানি এভিডেন্স ছিল, সে রাজসাক্ষী হোক বা না হোক, আমাদের কাছে ইনাফ এভিডেন্স ছিল এই কনভিকশনের জন্য। তবে একজন ব্যক্তি হয়তো উনি ভয়ে, কারণ উনি নিজে জানেন উনি কোন কোন ঘটনার সাথে জড়িত ছিল, ওনার মাধ্যমে কোন কোন ঘটনা ঘটেছে। এবং আপনাদের শুনেছেন অডিওগুলো, তো আপনি শুনেছেন যেখানে বলা হচ্ছে যে হেলিকপ্টারের মাধ্যমে বম ফেলা হবে, হেলিকপ্টারের মাধ্যমে গুলি করা হবে। আপনার তো এটা পরিকল্পিত একটা মার্ডার ছিল। হ্যাঁ, হয়তো ভিকটিম কে হবে ওইটা ডেজিগনেট করা হয়নি, কিন্তু ঘটনা ঘটবে এটা পরিকল্পিত ছিল। তো এই জিনিসগুলো বিবেচনা করে আপনি যদি এই ঘটনার সাথে জড়িত থাকেন, ভয়ে হয়তো আপনি বলবেন যে ঠিক আছে আমি স্বীকারোক্তি দিয়ে দিই, এটার মাধ্যমে যদি আমার কিছুটা সাজা কমে আসে। এখন শোনা যাচ্ছে যে উনি চেয়েছিলেন যে ওনাকে আরও কম সাজা দেওয়া হোক। আমার তো মনে হয় যে 5 বছর, এটাতে অনেকজন হয়তো একটু নারাজগি দেখাতে পারে। তার সাথে সাথে আমি মনে করি না যে এই ধরনের ঘটনার মধ্যে আমাদের কাউকে এই সুযোগ দেওয়া উচিত ছিল যে তারা রাজসাক্ষী হয়ে পার পেয়ে যাবে। জি, জাহেদ ভাই, এটি আসলে কি এই শেখ হাসিনার মানে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম মামলার তো রায় হলো, এবং এই মামলার সুপিরিয়র কমান্ডার যিনি ছিলেন ট্রাইব্যুনালের ভাষায় যে শেখ হাসিনা, এবং এরপরে সেকেন্ড কমান্ডার হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এর পরের লেয়ারে আছে আইজিপি চৌধুরী আব্দুল মামুন। এবং আজকে রায়ের পরে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, সবারই যে প্রতিক্রিয়া, সবাই যেটি বললেন, হুমাম ভাইও যেটি বললেন যে এটি আসলে রাজনীতির মাঠে সতর্কবার্তা। আপনার কাছে কি তাই মনে হয়? আমার কাছেও তাই মনে হয়। সতর্কবার্তা কাজ করবে কিনা ডিফারেন্ট ডিবেট। প্রথম রায় নিয়ে দু একটা কথা একটু বলা দরকার। সেটা হচ্ছে আমরা শেখ হাসিনার বিচার করতে চেয়েছি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনার বিচার যদি আমরা করতে না পারতাম, এই রাষ্ট্রের আর কারো বিচার করার কোনো অধিকার থাকতো না। একটা জিনিস আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, এটা জাস্ট খুনের মামলার বিচার হচ্ছে না। ধরুন একজন কন্ট্রাক্ট কিলার 100 খুন করেছে, 200 খুন করেছে, এটার জন্য আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারবেন না, কারণ ওখানে বিশেষ কতগুলো অপরাধ। এই জন্য আমরা মানবতা বিরোধী অপরাধ বলছি। আরেকটা কথা একটু যোগ করে রাখা খুবই জরুরি, আমরা না শুধু জুলাই আগস্টের কথা বলছি। রোম স্ট্যাটিউটে যে মানবতা বিরোধী অপরাধের যে সংজ্ঞায়ন আছে, সেই মানবতা বিরোধী অপরাধ বছরের পর বছর সাফার করেছে মূলত বিএনপি। আপনি কোনো রেশিয়াল, কোনো পলিটিক্যাল গ্রুপকে টার্গেট করে আরবিট্রারি ডিটেনশন, কাস্টোডিয়াল টর্চার, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, এগুলো প্রত্যেকটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। সো আপনি বিএনপি করার কারণে, এই যে বিএনপি অত্যাচারিত হয়েছে, গায়েবী মামলায় গেছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতন হয়েছে, গুম হয়েছে, কেন হয়েছে? কারণ ও বিএনপি করে। সো আপনি সিস্টেম্যাটিকলি বিএনপির বিরুদ্ধে এই কাজগুলো করে গেছেন। সো ওভার দ্য ইয়ার্স কিন্তু এই কাজগুলো হয়েছে, তার মানবতা বিরোধী অপরাধ। উনি কিন্তু শুধু জুলাই আগস্টে করে নাই, রিপিট। সুতরাং ওই সব বিবেচনায় এইরকম একজন অপরাধীকে অপরাধের বিচার করবো, আবার আমি ফ্র্যাঙ্কলি বলছি এটা প্রতিহিংসার জন্যও না, জাস্টিসের জন্য। আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। মৃত্যুদণ্ড থাকবে কি থাকবে না এটা নিয়ে ডিবেট আছে, সরিয়ে রাখছি, কিন্তু এটা করতে পারলাম আমরা অ্যাপারেন্টলি। যদিও একটু বলে রাখা ভালো, দুটো স্ট্যান্ডার্ড আমরা, গ্লোবাল স্ট্যান্ডার্ড আমরা ভেঙেছি বলা যায়। জাতিসংঘ তার যে মানবাধিকার হাইকমিশনের রিপোর্ট, সেখানে কিন্তু বলেছে সরকার যদি দুটো ব্যাপার থেকে সরে আসে তাহলে তাদের কাছেও যথেষ্ট এভিডেন্স আছে, সেগুলো তারা দেবে। একটা হচ্ছে মৃত্যুদণ্ড, আচ্ছা এটা তো আমরা পার পেতে পারি, কিন্তু আরেকটা ঘটনা আছে এখানে, সেটা হচ্ছে তার অনুপস্থিতিতে বিচার হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে কারো বিরুদ্ধে চার্জ কনফার্মেশন পর্যন্ত সর্বোচ্চ অনুপস্থিতিতে হতে পারে, কিন্তু মূল ট্রায়াল কারো অনুপস্থিতিতে হয় না। সেগুলো আমরা মাথায় রাখবো, মাথায় রেখে আমরা বাকি আলোচনা করি, এবং আমরা এটা কনভিন্সড থাকতে পারি, বিশেষ করে জাতিসংঘের এই সরকারের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল জাতিসংঘকে তদন্ত করানো। এই যে শুধুমাত্র শেখ হাসিনার কমান্ডার না, জাতিসংঘের রিপোর্টে খুব চমৎকারভাবে লেখা আছে তার সিদ্ধান্তে, তার কোঅর্ডিনেশনে, মানে উনি শুধু সিদ্ধান্ত দিয়েছেন তা না, উনি কিন্তু মিটিংগুলো কোঅর্ডিনেট করেছেন, করে সম্পূর্ণ রকমভাবে তার ওই কমান্ডেই কাজগুলো যেহেতু হয়েছে, এবং যথেষ্ট ভালো তথ্য প্রমাণ আছে। আমি এই প্রসঙ্গে একটু বলে, তার লেথাল ওয়েপন, উনি অবশ্য ল্যাথাল ওয়েপন বলেন দেখেছি, ভুল উচ্চারণ, যাই হোক। এই যে অডিওটা আছে, এই অডিওটা বিবিসি এবং আল জাজিরা তাদের ডকুমেন্টারিতে ব্যবহার করার জন্য নিজেরা এটার ফরেনসিক করিয়ে তারা ওখানে জানিয়েছেন যে এটা জেনুইন। আমাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। এখন যেটা বলছেন যে এটা আসলে কি খুব কাজ করবে, আই রিয়েলি ডোন্ট নো। কারণ আবারও কেউ যদি ওই জায়গায় যেতে চান, আবারও যদি এই জায়গায় যাওয়ার প্রবণতা থাকে, তিনি হয়তো মনে করবেন আমি শেখ হাসিনার এগুলো থেকে শিখলাম,
আমাকে কেউ ফেলে দিতে পারবে না, উনি হয়তো ভাববেন। বাট স্টিল একটা ন্যায় বিচার আসলে করি কেন? ধরলাম শেখ হাসিনা আসলে তার মৃত্যুদণ্ড হলো, যে মানে শাস্তির তো বেসিক দুটো দিক আছে। একটা হচ্ছে আপনি শাস্তি দিয়ে সেই মানুষটাকে পরিশুদ্ধ করে তুলতে চান এবং সমাজকে দেখাতে চান তুমি যদি অপরাধ করো তাহলে সমস্যা হবে। তো মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তো কারো আর পরিশুদ্ধির সুযোগ নেই। তাহলে মূল কাজ হচ্ছে আপনি সমাজকে দেখাতে চান যে আসলে এটা যদি করো তুমি তাহলে এটা হবে। সেই কারণে আমি মনে করি যে এটা ডেটারেন্ট হিসাবে খানিকটা কাজ তো করবেই। বিশেষ করে শেখ হাসিনা কোনোদিন তার পদত্যাগ হবে না, 2041 উনি যদি আয়ু থাকে 2071-এ চলে যেতে পারেন, এসব নানান ফান শুরু হয়ে গিয়েছিল। অন্তত এটুকু আমরা নিশ্চিত করতে পেরেছি তিনি তার বিচার ফেস না করে পালিয়ে তো গেছেন এবং পালিয়ে আছেন এখন কিন্তু পর্যন্ত। উনি তো বিবিসিতে যে বিবৃতি পাঠিয়েছেন যে রায়টি রাজনৈতিক প্রতিহিংসামূলক বা পক্ষপাত দুষ্ট, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, এই কথাগুলো বলছেন। ওনার বেসিক আইনের ধারণা থাকলে এই কথাগুলো বলতেন না। আত্মপক্ষ সমর্থনের জন্য যদি তিনি তার নিজের আইনজীবী দিতে চাইতেন তাহলে তাকে এই কোর্টের জুরিসডিকশন তাকে মানতে হতো, তিনি আসতে হতো, এসে সারেন্ডার করলে কিন্তু অনেক কিছু উনি করতে পারতেন। উনি এবার আইসিটি আইনে শেখ হাসিনার সময়ের তুলনায় 1000 গুণ বেশি এটাকে সংশোধন করা হয়েছে। আমি নিজেই আইন পড়ে দেখেছি। আপনি ইভেন বিদেশি 4 বার আইনজীবী, সংশোধন হয়েছে। আমি এই প্রসঙ্গে যোগ করতে চাই যে হুমামের বাবারা যখন এইখানে ট্রায়ালের শিকার হচ্ছিলেন, কি অস্বচ্ছ ব্যাপার ছিল এখানে, কি অস্বচ্ছ ব্যাপার ছিল। সেই তুলনায় তখন অনেক ট্রান্সপারেন্ট, অনেক কিছু করতে পারতেন। তো উনি তো সুযোগ নেননি। উনি যখন একটা দেশের কোর্টের জুরিসডিকশন মানবেন না, তার আত্মপক্ষ সমর্থনের জন্য যেটা করার থাকে সরকার তার হয়ে একজন লয়ার দিয়েছে, আত্মপক্ষ হতে পারবে না, তার হয়ে যতদূর সম্ভব ততটুকু হয়েছে। তিনি কোনো সাক্ষী বা কিছু আনেননি, তিনি পার্টিসিপেট করলে সেগুলো আনার সুযোগ ছিল। সুতরাং এটা খুবই ঠুনকো অভিযোগ এবং খুবই বেসিক, আইনের খুবই বেসিক না জানার ফল আর কি। এবং আজকে ট্রাইব্যুনাল দেখলাম যে এই রায়ের আগ মুহূর্তে এসে যে 7 নভেম্বর পর্যন্ত তিনি যেই স্টেটমেন্টগুলো পত্রপত্রিকায় দিয়েছেন, কোনো পত্রিকায় বিবিসিতে এসেছে বা অন্য যে পত্রিকাগুলোতে এসেছে, সেগুলো আমলে নিয়েছেন যে যেহেতু তিনি অনুপস্থিত, সেই কারণে তার ওই বক্তব্যগুলো কিন্তু জুডিশিয়াল নোটিসে নিয়েছেন, নিয়েই রায়টা দিয়েছেন। খুব স্বাভাবিক। এবং একটু যোগ করতে চাই, উনি তো নোটিস মানে 16 তারিখ রাতেও, মানে গতকাল রাতেও তিনি অডিও ভাষণ দিচ্ছেন ঢাকায় কি কি হুজ্জতি করতে হবে, কোথায় কি কি ইউনুসকে ধরতে হবে, তারেক জিয়া গুলির অর্ডার দিয়েছেন তাকে দেখতে হবে, এগুলো তো বলছেন। সো শি ইজ ভেরি ওয়েল অ্যাওয়্যার অ্যাবাউট এভরিথিং। সুতরাং এটাকে এত পাত্তা দেওয়ার কিছু নেই। হুমাম ভাই, আজকে দেখলাম আপনি টকশো শুরু করার আগেও এই আলোচনাটা আসলো যে আপনার বাবার একটি বক্তব্য আলোচনা ভাইরাল হয়েছে। হ্যাঁ, একেবারে ভাইরাল হয়েছে। এবং এই মাসেই তো মনে হয় আপনার বাবাকে 22শে নভেম্বর। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন যে আপনার বাবার বক্তব্য এবং বর্তমানের যে বাস্তবতা? দেখেন, আব্বা যখন এই বক্তব্যটা রেখেছিলেন, এটা কিন্তু আমি যদি ভুল না করে থাকি, এটা প্রায় 2010 সালে বোধহয় এটা বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে। আর সেটাই হলো, ট্রাইব্যুনাল স্থায়ী হয়ে রলো, আর এখানে শেখ হাসিনার বিচার হলো। উনি যখন এই কথাটা বলেছিলেন তখন কিন্তু উনি হয়তো ওই ঠাট্টা করে বলেননি। উনিও বুঝতে পেরেছিলেন যে সরকার, তৎকালীন সরকার আওয়ামী লীগের কোন লাইনে যাচ্ছে। আমরা এখন এই জুলাই অগস্ট মাসের মধ্যে আমরা দেখেছি যে শেখ হাসিনা প্রকাশ্যে মানুষকে গুলি করতে বলেছে, সকলের সামনে গুলি চালানো হলো, মানুষজন মারা গেল। তবে মাথায় তো রাখতে হবে যে গত 17 বছরের মধ্যে শেখ হাসিনা যে বারবার করে খুন করে এসেছে, এটা তো এখন একটা ভ্যালিড আর্গুমেন্ট রয়ে গেছে। কারণ আমরা জানি যে গুম করা, খুন করা, মানুষদেরকে উঠিয়ে তাদেরকে অন্য দেশে পার করে দেওয়া, এই ধরনের ঘটনা তো অনেক হয়েছে। এটা তো আপনার 2008 শুরু হওয়ার পর থেকে এটা ঘন ঘন হয়ে আসছে। প্রবলেম ছিল যে তখন আমাদেরকে মাজল করা হয়েছিল, আপনাদেরকেও মাজল করা হয়েছিল যে আপনারা কিছু বলতে পারবেন না, আমরা কিছু বলতে পারবো না, কিছু যদি বলি আমার সাথে আপনার আয়না ঘরে দেখা হতো। তো এই ধরনের ঘটনাগুলোকে বিবেচনা করেই কিন্তু আব্বা বলেছিল যে একদিন না একদিন এই মহিলারও বিচার হবে, আর এই কাঠগড়ায় দাঁড়াতে হবে তার। আনফর্চুনেট যে তাকে শেল্টার দেওয়া হয়েছে পাশের দেশে, যে তাকে আমরা কাঠগড়ায় দেখতে পারছি না। তবে মনের মধ্যে তো একটু শান্তি আসে যে বাবা যে ভবিষ্যবাণী করে গিয়েছিল ওরা আসলে বাংলাদেশের মাটিতে প্রমাণ হলো। তবে আমি একটা জিনিস যোগ করে দিতে চাই, এই যে আজকে যে রায়টা ঘোষণা করা হলো, অনেকে বলছে যে ব্যক্তি দেশে নাই, সশরীরে যদি থাকতো তাহলে আমরা অনেক খুশি হতাম, তার রায় কার্যকর হচ্ছে ওটা দেখার একটা সুযোগ হতো, অথবা তার ফেশিয়াল রিয়াকশনও বা কী হয়, সে কি কাঁদে, সে কি রিয়াক্ট করে কি করে না, সে কি চিল্লাচিল্লি করবে, মারামারি করবে, ওটা দেখার জন্য অনেকজন অপেক্ষায় ছিল। আমাদের যেটা মনে মনে সান্ত্বনা দিতে হবে নিজেকে, ওটা হচ্ছে কি যে এটা একটা সিম্বলিক রায় ছিল।
মানুষদেরকে জানানোর জন্য যে আপনি দেশে থাকেন কিংবা বিদেশে থাকেন, আপনাকে এখন কিন্তু ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে যে আপনি একজন ক্রিমিনাল। আমি তাকে ম্যাস মার্ডারারও বলতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু একদম সাধারণ ভাষার মধ্যে তাকে একটা ক্রিমিনাল হিসাবে জানানো হলো। এই রায়ের পরে তার জীবনের মধ্যে কি কোনো পরিবর্তন আসবে? আপনি যদি 14-15 আইনগতভাবে জিজ্ঞেস করেন অথবা আপনি যদি রেগুলার ডে টু ডে অ্যাফেয়ার হিসাবে চিন্তা করে দেখেন, সে যেই দিল্লিতে যেই ভিলাতে আছে সেই ভিলাতেই থাকবে, সে যেই অডিওগুলি ছাড়ছে সেই অডিওগুলিই ছাড়তে থাকবে, সে বারবার করে বলবে যে আমি এখনো প্রধানমন্ত্রী, এই আমার কি অপরাধ, আমার কি অপরাধ, আমি কি বা করলাম, আরে মানে ওই ধরনের কথা বলবে, বারবার করে উস্কানি দিতে থাকবে যে তোমরা মাঠে নেমে যাও, তোমরা মাঠে নামলে কিছুদিন পরেই আমি টুস করে চলে আসবো, এই ধরনের ভাষা সে ব্যবহার করতে থাকবে। তবে আমাদের সান্ত্বনা হচ্ছে গিয়ে সে এখন যেই এলাকায় আছে ওই এলাকা থেকে আর বের হতে পারবে না। আমার একটা প্রশ্ন রয়ে যায় যে সে যে এখন দিল্লিতে আছে, ওনার স্ট্যাটাসটা কি? অ্যাসাইলাম সিকার, ট্যুরিস্ট, কি হিসাবে আছেন? যেই হিসাবেই থাকুক না কেন, তাকে যদি এখন একটা ট্রাভেল পাসও দেওয়া হয়, কোন দেশ তাকে এখন অ্যাকসেপ্ট করতে রাজি হবে? কেউ না, কারণ শি ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল। এখন এই এতটুক ছোট একটা জিনিসকে নিয়ে আমাদের মনে শান্তি নিয়ে বেঁচে থাকতে হবে। জি, জাহেদ ভাই, যেটি হুমাম ভাই বললেন যে তাকে শেল্টার দেওয়া হয়েছে ভারতে, আজকে যখন পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা দুজনেই বলছিলেন যে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ তাকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু ভারতের যে রিয়াকশন তারা দিয়েছে এবং এটি রিয়াকশনটা পড়ে, স্টেটমেন্টটা দেখে পড়ে মনে হচ্ছে যে তারা কমপ্লিটলি এই বিষয়টাকে এড়িয়ে গেছে এবং এর আগেও তো তাকে ফেরত দেওয়ার বিষয়ে একটা চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠি পাওয়ার কথা স্বীকার করা হয়েছিল, কিন্তু তার উত্তরও কিন্তু মেলেনি। আসলে কি ভারত তাকে ফেরত দেবে কি দেবে না, নাকি ফেরত দেবে না? ফেরত দেবে না, কিন্তু আমি আজকে ভারতের যে স্টেটমেন্ট, আমি এটাকে এক অর্থে আমাদের জন্য পজিটিভ মনে করি। মানে কোথাও ইঙ্গিতে একটু প্রশ্ন তৈরির চেষ্টা ভারত করতে পারতো, তারা করে না, জাস্ট এড়িয়ে গেছে। এড়িয়ে গেছে মানে হলো, এবং একটা ইঙ্গিত আছে আমাদের দেশে যা যা হচ্ছে, আমাদের সাথে তারা সম্পর্ক উন্নয়নে আগ্রহী ধরনের কথাবার্তা, এটাকে আমি পজিটিভ মনে করি। এটা তাদের জায়গা থেকে সরে আসা। ইভেন এরকম একটা বাক্যও তো থাকতে পারতো যে আমরা আশা করি বিচারিক প্রক্রিয়া সঠিক হয়েছিল, মানে এটা বললেও কিন্তু একটা ইঙ্গিত যে আমি এটার প্রসেস নিয়ে প্রশ্ন করছি। সো শেখ হাসিনা যদ্দূর করছে তাকে অদ্দূরই রাখা হবে, আপাতত আর খুব বেশি কিছু করবে বলে মনে হয় না। এবং ভারতের পররাষ্ট্রনীতি, আম সরি, যে ধরনের মানে সুপার পাওয়াররা যেটা করে আর কি, সুপার পাওয়ার হয় কারণ তার ইগো থাকে না, কিন্তু ভারত কোনোদিন রিজিওনাল সুপার পাওয়ারও হবে না কারণ ইগো আছে। আমরা ছোটবেলায় নাম এটা করেছি তো করেই যাব ওসব করছে, কিন্তু ভারত কেন মেজর কিছু করবে না এবং শেখ হাসিনাকে ফেরত পাঠাবেও না, কারণ যেভাবে তিনি সার্ভ করেছেন লাইক আ স্লেভ, ভারত আবার কোনো একদিন এখানে স্লেভ খুঁজবে। ভারতের পররাষ্ট্রনীতির মূল প্রবলেমটা এই জায়গায়। ও কিন্তু পিপল টু পিপল রিলেশনশিপের জন্য এখন মুখে বলতে পারে, মনে মনে খুঁজতে থাকবে কিন্তু আরেকজন শেখ হাসিনা যে তাকে স্লেভের মতো সার্ভ করবে। সুতরাং একটা স্লেভের মতো সার্ভ করে বিপদে পড়ার পর যদি তাকে ফেরত পাঠায়, কেউ স্লেভ হইতে চাইবে না। দ্বিতীয়, শেখ হাসিনা কিন্তু তখন ভারতকে দেখে নেবেন, যদি পাঠাতো ভারত কি করেছে না করেছে আমরা যাবতীয় সব স্টোরি আমাদের সামনে চলে আসতো। তো ভারত এটা করবে না, উনি রাজসাক্ষী হতেন। কিন্তু আমরা অ্যাটলিস্ট একটা জিনিস চাই ভারতের কাছে, সেটা হলো এখন একটা সমস্যা হয়ে গেছে, ভারতকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল চাপ দিতে পারবো না, কারণ ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে। আমাদের নিশ্চয় মনে আছে শেখ মুজিবুর রহমানের খুনিদের অনেককে ফেরত আনা যায় নাই এই ক্যাপিটাল পানিশমেন্টের কারণে। সো ভারতকে আমাদের দ্বিপক্ষীয় চাপে দিতে হবে, আমাদের আসলে আর বেশি কিছু করার নাই। এই চাপ দেওয়ার মাধ্যমে, এবং হুমাম যেটা বলছিল খুবই ইন্টারেস্টিং, ওনার পথ বন্ধ হয়ে গেল। ইভেন আমি আরেকটা জিনিস যোগ করি, বাংলাদেশেও তার দূরবর্তী কোনো, ওনার বয়স ওনার পক্ষে নাই, কিন্তু দূরবর্তী কোনো সম্ভাবনা আর নেই যে, আমরা টেকনিক্যালি বলছি, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় আইসিটি দিয়ে বিচারের পরও, আমরা তো বিচার চাইছি, হতে পারে না যে বিচার দেখলো যে আওয়ামী লীগ সংগঠন হিসাবে এটাতে জড়িত ছিল না, ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, সে আওয়ামী লীগের হাল ধরার কোনো সম্ভাবনা আসলে আর তার নেই। এবং অডিওতে আমি রিপিট করছি, ভিডিওতেও না, কিন্তু ওনার বিধ্বস্ত পরাজিত এই চেহারা নিয়ে উনি আর কোনোদিন সামনে আসবেন বলে আমি মনে করি না। ওইটা দেখার সাথে সাথে আওয়ামী লীগের মৃত্যু হবে, আয় এই কি চেহারা হয়েছে। কারণ শেখ হাসিনার জন্য ফিজিক্যাল বা বায়োলজিক্যাল মৃত্যুর চাইতে এই যে জীবনটা তার আছে, যিনি ক্ষমতার এমন জায়গায় পৌঁছে গিয়েছিলেন, ওই যে সায়েন্টিফিক্যালি হিউব্রিস সিনড্রোম বলে, আপনি কোথাও গডের কাছাকাছি কিছু একটা নিজকে মনে করা শুরু করেছেন, সেই জায়গা থেকে পতন, এবং সেই পতনের পর আপনি এমন একটা জায়গায় দেখেন যে আপনি আর কেউ না আসলে, ফলে উনি অডিও কলে এইটুকু করবেন এবং ওনার রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, ভারত ওকে ফেরত দেবে না। ধীরে ধীরে আমি বিশ্বাস করি, বিশেষ করে আমাদের একটা গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয়,
তার সাথে ভারতের যদি মোটামুটি একটা ওয়ার্কিং রিলেশন, আমি কিন্তু ভারতের সাথে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করতে হবে, সেভেন সিস্টার্স আলাদা করে দিতে হবে, চিকেন স্নেকের গলা টিপে ধরতে হবে, এগুলো সব ফালতু কথাবার্তা। এগুলো বাদ দিয়ে একটা সম্মানজনক দ্বিপক্ষীয় সম্পর্ক যদি হয়, বিশ্বাস করি শেখ হাসিনার এসব বক্তব্য বন্ধ হয়ে যাবে। জি, হুমায়ুন ভাই, আপনি আমার যতটুকু মনে পড়ে আপনি একদিন ট্রাইব্যুনালে গিয়েছিলেন, এজলাসে বসেছিলেন। সেটি হচ্ছে একদিন না, অনেকবারই গিয়েছিলাম, অনেকবারই বসেছি। আমার প্রায় 5 বছর কেটেছে। না না না, আমি বললাম 5 আগস্টের পরের কথা। জি, 5 আগস্টের পরের কথা, যে গুমের মামলার দিনে গিয়েছিলেন। সেদিন আপনার সাথে কথা হচ্ছিল, আপনি ট্রাইব্যুনালের যে ওয়েল ডেকোরেশন দেখে আপনি খুব বলছিলেন আপনার এই যে আপনি ট্রাইব্যুনালে গিয়েছিলেন এবং আগে যখন ট্রাইব্যুনালে আপনার বাবার বিচারগুলো করা হচ্ছিল আর এখন যে বিচারগুলো হচ্ছে, খোঁজখবর তো নিয়েছেন, তফাৎ কোনো পার্থক্য আছে? অনেকেই বলে যে এটিকে একটি ক্যাঙ্গারু কোর্ট বানানো হয়েছে, যেটি আওয়ামী লীগের লোকজন বলে। আপনার বিচার কিন্তু মাত্র শুরু হয়েছে। আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই একটা কেস যেটা র্যাপ আপ করা হলো, এই কেসটা একটু ভিন্ন ধরনের কেস ছিল, কারণ এটা ইন অ্যাবসেন্সিয়া হয়েছে। তো এই ইন অ্যাবসেন্সিয়ার মধ্যে ডিফেন্স লয়াররা কতটুক তাদের পক্ষের এভিডেন্স জমা দিয়েছে অথবা তারা কাকে কাকে নিয়ে এসেছে সাক্ষী দেওয়ার জন্য, এই জিনিসটাগুলো ডিফেন্স লয়াররা সাক্ষী দেওয়ার সুযোগ পায়নি, কারণ তারা তো মানে সাক্ষী একজন যিনি ছিলেন তিনি তো সাক্ষী, আসামি থেকে সাক্ষী হয়ে গেলেন। এখন এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করে দেখেন, আমি যেটা ভাবতে পারছি অথবা চিন্তা করছি ওটা হলো গিয়ে সামনের যেই কেসগুলি হবে ওগুলো কিন্তু একটু ভিন্ন মোড় নিবে, কারণ ওখানে যেহেতু তারা নিজেরাই বর্তমানে বাংলাদেশে আছেন, বর্তমানে কারাগারে আছেন, যাদের বিরুদ্ধে মামলা আনা হয়েছে, তারা তো আশা করছি যে তারা নিশ্চয়ই তাদের ডিফেন্সের জন্য সাক্ষী আনবেন। ভিন্নতাটা ওখানেই যে আমাদেরকে কিন্তু ডিফেন্স এর পক্ষ থেকে কোনো সাক্ষী আনতে দেওয়া হয়নি। তো ফেয়ার ট্রায়ালের জন্য যেগুলি যেগুলি দরকার আমরা প্রেশার দিয়েছি, আমরা ভুক্তভোগী, তো আমরা নিজেরাই প্রেশার দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত আপনারা রুলস অফ দ্য গেম ঠিক করবেন না, যতক্ষণ পর্যন্ত যেই অন্যায়গুলি আমাদের সাথে হয়েছে সেই অন্যায়গুলি যতক্ষণ পর্যন্ত আপনারা শুধরাবেন না, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এই ট্রাইব্যুনালকে স্বীকৃতি দিব না। সেই কারণেই আপনি যে বললেন যে আমাকে দেখেছেন আপনি ট্রাইব্যুনালে বসা, এজলাসে বসা, অনেক দিন পরে দেখেছেন। অনেকেই আমার আগে গিয়ে ওখানে তাদের কেস ফাইল করে এসেছে, আমার অনেক টাইম লেগেছে, কারণ আমার জন্য একটা রেসপন্সিবিলিটি ছিল, আগে ট্রাইব্যুনাল ঠিক হবে তারপরে আমি কেস ফাইল করব। যখন আমি মনে করেছি যে ট্রাইব্যুনাল হ্যাজ কাম আপ টু স্ট্যাটাস, তখন আমি গিয়ে ফাইল করেছি। বর্তমানে যতগুলো সুবিধা দেওয়া হচ্ছে বর্তমান আসামিদেরকে, এই সুবিধাগুলো আমাদের কল্পনায়ও ছিল না। হ্যাঁ, আপনারা তো চার্জ ফ্রেমের আগে কোনো কাগজপত্রই পাইতেন না। চার্জ ফ্রেমের আগে কাগজপত্র বাদ দেন, চার্জ ফ্রেমের আগে আমার বাবার উপর দিয়ে যে টর্চার গিয়েছে ওগুলাকে যদি আমি হিসাব করা শুরু করি তাহলে মনে হয় এত স্বর্গে আছে। বর্তমানে ট্রাইব্যুনাল দেখে মনে হবে 5 স্টার হোটেল। তো এই সব চিন্তা করে আমার মনে হয় যে যারা ফালতু কথা বলছে যে এই ট্রাইব্যুনাল ফেয়ার হচ্ছে না, এখানে স্বচ্ছতা নাই, এগুলো বলে লাভ নাই ভাই। আগে কি ট্রাইব্যুনাল ছিল ওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা সত্যিই মনে করবেন যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যাটাসের ট্রাইব্যুনাল। এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমরা যে প্রশ্নগুলি আগে তুলেছিলাম, এটা কি ইন্টারন্যাশনাল কোর্ট নাকি না, অথবা কি ধরনের জবাব পাবো, জবাব কিন্তু এখনো একই রয়ে গেছে। এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল। ক্রাইম যেগুলি ঘটেছে এগুলা ইন্টারন্যাশনাল মানের ক্রাইম। তো আমরা যখন এগুলো শুনতাম তখন বলতাম যে ভাই তোমরা তো দেখি বারবার আমাদেরকে নাকে দড়ি দিয়ে গোল গোল ঘুরাচ্ছ। হ্যাঁ, গোল গোল ঘুরিয়েছিলাম, তো এখন তারা বুঝবে যে ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাকচুয়ালি মানে কি। কারণ আমরা জাহিদ ভাই যেটা বললো, রোম স্ট্যাচুট যা আমরা সই করেছি ওগুলাকে এখন আমরা অ্যাকচুয়ালি তুলে ধরছি আর ওগুলাকে আমরা ফলো করতে চেষ্টা করছি। সমস্যা হয়ে গেছে যে যারা যারা আইনজীবী, বিদেশি আইনজীবীরা যারা যারা আছে তাদের রাস্তা এখন বন্ধ হয়ে গেছে। তারা যে ক্রিটিসাইজ করবে ওই রাস্তাটা বন্ধ হয়ে গেল, কারণ আগে যেই ক্রিটিসিজমগুলো ফেস করতে হয়েছিল ওগুলো তো আমরা ঠিক করে ফেলেছি। এটার সাথে আপনি একটা জিনিস যদি আপনারা দেখেছেন না কিনা জানি না, আমাদের ওবায়দুল কাদের সাহেব ক্রিটিসাইজ করেছে এই ট্রাইব্যুনালটাকে, বলল যে এটা আসলে কোনো এটা ক্যাঙ্গারু ট্রায়াল কি অনেক কিছু বলল। ক্যাঙ্গারু ট্রায়াল যে উনি বলছেন, ওবায়দুল কাদের সাহেবের মনে রাখা উচিত যে ওনার আশেপাশে যারা ছিল
তারাই কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন করেছে। এই আইন যতগুলি বানানো হয়েছে ওনারাই কিন্তু লিখেছিল। তো ওনারা যদি মনে করে থাকে যে এটা ক্যাঙ্গারু ট্রায়াল, তাহলে ওনাদের স্বীকার করতে হবে যে আগের যে বিচারগুলি করেছিল ওগুলোও ক্যাঙ্গারু ট্রায়ালই করেছিল। তো এই জিনিসটা সব কিছু মাথায় রেখে তাদের কমেন্ট পাস করা উচিত। জি, জাহিদ ভাই, আমরা একটি মামলার উদাহরণ আপনাকে দিতে চাই, যে চাংখারপুলের যে হত্যা মামলা, সেই হত্যা মামলায় 6 জনকে হত্যার অভিযোগে আসামি হচ্ছে 8 জন, এর মধ্যে 4 জনই পলাতক এবং বাকি 4 জনের বিচার হচ্ছে, এবং সেই যাদের বিচার হচ্ছে তারা একেবারে কনস্টেবল লেভেলের আসামিদের বিচার হচ্ছে। ওইখানে একটি বড় একটি বিষয় দেখলাম যে প্রসিকিউশন বলছে যে চাংখারপুলের ওই ঘটনায় পুলিশ সদস্য প্রায় 40 থেকে 45 জনের মধ্যে ছিল, কিন্তু তারা প্রেজেন্ট আসামি করেছেন অনলি 4 জন। কারণ হিসেবে তারা বলছেন যে এই 4 জনই গুলি ছুড়েছে এবং যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের গুলি পরীক্ষা করে দেখা গেছে যে এই 4 জনের বন্দুক থেকে গুলিগুলো ছড়া হয়েছে, বাকিগুলোকে আসামি করা হয় নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে পুলিশের তরফ থেকে একটা প্রশ্ন বারবারই করা হয় যে যারা পালিয়ে গেছে তাদেরকে না ধরতে পেরে বা তাদেরকে না ধরার ব্যবস্থা, পালানোর সুযোগ দিয়ে শুধুমাত্র এই যে যারা নিম্ন পদস্থ বলি বা একেবারে নিচু, তাদের বিচার করা হচ্ছে। এই অভিযোগের বিষয়টা মন্তব্য জানান। একটা জিনিস একটু মনে রাখা জরুরি, সেটা হচ্ছে অপরাধ আসলে প্রাথমিকভাবে যিনি করবেন তার দায় এড়ানোর সুযোগ নেই। মানে কোনো, ধরুন আমি একটু পেছনে যাই, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যিনি গুলি করছেন তার কোনো ডিফেন্স নেওয়ার সুযোগ নাই যে ইভেন যে আমাকে প্রাইম মিনিস্টার ফোন করে এই কাজটা করতে বলেছে, এটা বলার সুযোগ নেই। কারণ আপনি জানেন এই কাজটা বেআইনি, প্রাইম মিনিস্টার বললেও আপনি করবেন, এতে যদি আপনার চাকরি না থাকে চাকরি থাকবে না। আপনি কোনো বেআইনি কাজ কোনোভাবে করবেন এবং আপনাকেই লায়াবল হতে হবে। এটা আমাদের সিভিল ফোর্সগুলোর ক্ষেত্রে এটাই নিয়ম। সুতরাং যারা গুলি করেছেন শেষ পর্যন্ত যদি তদন্তে দেখা যায় যে সেই গুলিটা বেআইনিভাবে, গুলি করারও প্রেক্ষাপট আছে, পরিস্থিতি আছে, কখন কেন কিভাবে গুলি করবেন, ওই শেষের দিকে তো আসলে প্রতিহিংসার মতো গুলি হয়েছে পুলিশের দিক থেকে, যখন পরাজয় খুব কাছাকাছি চলে এসছে সেই রকম সময় ওখানে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, আমরা দেখেছি। তো সেই প্রেক্ষাপটে যদি এটা দায় তাদেরই আছে, অন্যদেরও দায় আছে। আমি বলছি না যারা এইগুলি করেছেন বলে অন্যদের দায় চলে গেছে, কমান্ড রেসপন্সিবিলিটি আছে, তারা সেটার সাথে জড়িত আছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, কিন্তু যিনি গুলি করেছেন তাকে এই দায়টা আসলে নিতেই হবে, এটা নিচু উঁচুর প্রশ্ন না। এজন্যই বলা হয় যে বিশেষ করে সিভিল ফোর্সগুলো, তিনিও কিন্তু আইন জানেন, পুলিশের এই জায়গাগুলো কিন্তু খুব স্পষ্ট, যিনি কনস্টেবল তারও মাথায় এই আইন থাকা দরকার যে তিনি কোন সময় কখন কিভাবে একটা লেথাল ওয়েপন ব্যবহার করতে পারেন, এটা তার লাগবে। তো তাদের দায় আছে, কিন্তু আমি আপনার সাথে একমত, যারা পালিয়ে গেছে তাদেরকে তো ধরা গেল না, আর সুতরাং হয়তো সেটা তারা করে উঠতে পারছে না। একটা প্রশ্ন একজন দর্শক করছিলেন, আমি টকব্যাকে শুনছিলাম যে তারা বলছেন যে শেখ হাসিনার রায় হয়েছে বা আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে, এটি ন্যায় বিচার হয়েছে, কিন্তু আজকে ধানমন্ডিতে যে ঘটনাটি ঘটেছে এটি কি আসলে ন্যায় বিচার, বা এটি কি আসলে প্রতিক্রিয়া দেখানোর মতো, কি বলবো, 32 নম্বর ভাঙার চেষ্টা না আবারও বুলডোজার নিয়ে? আমি একেবারেই মনে করি না। তার আগে একটা জিনিস একটু যোগ করে রাখি, সরকার শেখ হাসিনাকে না পারলেও না, আসাদুজ্জামান খান কামাল কিন্তু ইন্ডিয়াতে আছে, তাকে আনার চেষ্টা করা দরকার। সামনে কিন্তু আরো অনেকের বিচার হবে, ঠিক আছে, শেখ হাসিনাকে আসলে পারা যাবে না, কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে আসার চেষ্টা করতে হবে। 32 নম্বর নিয়ে আমার খুব স্পষ্ট অবস্থান আছে, আমি অলরেডি এটা নিয়ে কথাও বলেছি। সেটা হলো 32 নম্বর ইজ এ সিম্বল, এটা অনেক কিছু, এটার সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসও আছে, কোনো সন্দেহ নেই। আবার শেখ হাসিনা এটাকে তার যে ফ্যাসিজম, তার যে মাফিয়া তন্ত্র তৈরি করেছে সেটারও একটা সিম্বলে পরিণত করেছেন। সব মানুষের ক্ষোভ আছে, 5 তারিখে এটার উপরে গেছে, পরে গেছে, কিন্তু ধরুন আজ যখন যেতে গেল, মানে এটা তো বেআইনি কাজ, তো বেআইনি কাজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইনফ্যাক্ট আগের বারও যখন প্রথম অনেক অংশ ভাঙা হয়েছিল, আর একটু পেছনে যায়, প্রথম যখন এখানে আগুন দেওয়া হয়েছিল তখন অলমোস্ট দেশের সরকার ছিল না, পরে যখন ভাঙা হয়েছিল তখন এই প্রশ্ন এসছে, আন্তর্জাতিকভাবে এই প্রশ্নগুলো ভাইটাল, এবং আজকেও যারা গেছেন আমি মনে করি এটা একটা পরিকল্পিতভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। সারা পৃথিবীর ফোকাস আজকে আমাদের এই শেখ হাসিনার রায়ের দিকে। আপনি গেলেন এটা করতে, শুধু সেটা না, দেশের বাইরে থেকে মিনিটে মিনিটে স্ট্যাটাস প্রসব করে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তোমরা যাও, ভেঙে ফেলো, মিলিটারি এটা করছে, মিলিটারির বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার চেষ্টা, সেনা প্রধানের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার চেষ্টা, অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। এবং আমি শেষ পর্যন্ত সরকার টাফ অবস্থান নিয়েছে, আমি এটাকে প্রশংসা করি। আইন প্রয়োগ করতে গিয়ে কিছু বল প্রয়োগের ক্ষেত্রে যেটা হয়, কিছু মানুষ আহত হয়েছেন, তারপরে সরকারকে কঠোরতা দেখানোর জন্য ধন্যবাদ জানাই। তার চাইতে একটু যোগ করতে চাই, এই স্টেপগুলো আরো আগে নেওয়া যেত। সকাল থেকেই ফেসবুকে দেখছি বুলডোজারের ছবি ফেসবুকে চলে আসছে, মেইন স্ট্রিম মিডিয়ায় চলে আসে, বুলডোজার রেডি, বুলডোজার যেতে রওনা শুরু করবে, এগুলো অনেক আগেই থামিয়ে দেওয়া যেত। ফলে 32 নম্বরের এখানে এসে এত বেশি কেওস
হয়তো ঠেকানো যেত, সেটা করলে ভালো হতো। বাট স্টিল সরকারের এই অবস্থানকে আমি খুব স্ট্রংলি সাপোর্ট করি। দেরিতে হলেও যে হুমায়ুন ভাই, আমারও একই প্রশ্ন, এই 32 ইস্যুতে প্রশ্ন। আর আওয়ামী লীগের রিয়াকশন, মানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রিয়াকশন, তাদের দলের প্রধানের আজকে মৃত্যুদণ্ড হয়েছে এবং তাদের প্রধানমন্ত্রী ছিলেন, তাদের এই রায়কে ঘিরে আপনার রিয়াকশন? আমি আপনাকে একটু সংশোধন করে দিই, এখানে ওনাদের চোখে কিন্তু এখন উনি প্রধানমন্ত্রী আছেন, তো ওই জিনিসটা বলা দরকার আছে। আর তাদের রিয়াকশন, আচ্ছা প্রথমে আমি তাহলে একটু উনি প্রধানমন্ত্রী, আবার উনি নির্বাচন চান, তিনি নিজের মুখে বলেন, যদিও একদিন উনি বলছেন যদিও আমি প্রধানমন্ত্রী, তারপর নির্বাচনটা নিয়ে এখানে 32 নম্বর দিয়ে শুরু করি। 32 নম্বর যেই ঘটনাটা ঘটেছিল জুলাই আন্দোলনের পরে, বাংলাদেশের সরকার ছিল না, ওই ভেকেন্সিটাকে অ্যাডভান্টেজ নিয়ে 32 নম্বর ভাঙা হলো। 32 নম্বর ভাঙার পরে উল্লাস করা হলো, আজে বাজে জিনিস লেখা হলো। আমি একটা প্রশ্ন করতে চাই, এখানে শেখ হাসিনার বাড়ি তো 32 নম্বর না। শেখ হাসিনা তো থাকতেন ওই যেই বাড়িটা, অন্য বাড়ি যেটা বিশাল কয় একর জমির উপরে বানানো, সেই বাড়িটার মধ্যে উনি থাকতেন। ওটাকে ভাঙো আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট বিল্ডিং, যেখানে যেটার সাথে জাহিদ ভাই খুব সঠিকভাবে বললো যে 71-এর লড়াই জড়িত আছে, অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছিল ওই বাড়িতেই। তো আমার মনে হয় যে আমরা আর কিছু না হলেও যদি আমাদের ইতিহাসকে সম্মান না জানাই, তাহলে আমরা জাতি হিসাবে কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, হয়তো আপনার ঘুরে পিছিয়ে বলা হচ্ছে, আমি এটার পক্ষে না। এই বিল্ডিংগুলোকে অন্তত আমার মনে হয় যে প্রিজার্ভ করাটা আমাদের জন্য জরুরি ছিল। তারপরও যে ঘটনা ঘটে গেছে, এই আজকের দিনটাই যে রায় হলো, আমি বলেছি এটা একটা সিম্বলিক জিনিস ছিল। সিম্বলিক জিনিস হওয়ার পরে আমার মনে হয় যে অনেক ব্যক্তি ছিল যে মনে হয়েছে যে ফিজিক্যালি কিছু করতে হবে, তো ফিজিক্যাল কিছু করার জন্য ওই যে বাইরের থেকে উস্কানি, যে ভাঙা বিল্ডিংকে আবারও গিয়ে ভাঙি, এটা খেলার মাঠ বানাবো, হ্যাঁ এই ধরনের আমার মনে হয় যে এইসব ফালতু জিনিসের থেকে আমাদের দূরে সরে গেলেই ভালো হয়। এই নাটকবাজি থেকে আমাদের দূরে সরে আসতে হবে, আমাদের প্র্যাকটিক্যাল হওয়া দরকার আছে। আর কামিং ব্যাক টু, আপনি বললেন যে রিয়াকশন, আওয়ামী লীগের কোনো ব্যক্তি একজন আরেকজনের সাথে স্টেটমেন্ট ম্যাচ করে না। কিছুদিন আগে আমাদের নফেল সাহেব, বুদ্ধিজীবী নফেল বলল যে সিআইএ এর মাধ্যমে জুলাই আন্দোলন হয়েছিল, এটার মধ্যে এরা বিদেশিরা জড়িত আছে, ওয়াশিংটন ডিসি থেকে সিদ্ধান্ত হয়েছে। 4-5 ঘন্টা পরে দেখি শেখ হাসিনা বললো যে ভাই তুই কারে কি বলিস, তোকে এত কথা বলতে কে বলছে? তো যে এখানে কেউ ছিল না, ডিসি আমার মাই বাপ, আমার বন্ধু মানুষ। চিন্তা করছেন রাশিয়ার সংবাদ সংস্থায় বলছি, মানে আমাদের আওয়ামী লীগের সমস্যা হয়ে গেল সবসময় তেল দিতে হবে, কারণ এতদিন তারা খালি তেল খেয়েছে, এখন বলে যে এখন খালি তেল দেই। তো এইখানে তাদের রিয়াকশন, ওই একটা সেন্ট্রাল কমান্ড যদি থাকতো যে একজন ব্যক্তি তাদের পক্ষ হয়ে বলবে, এখন তো প্রতিটা ব্যক্তি এক একজনের ধরনের রিয়াকশন দিচ্ছে। ওবায়দুল কাদের সাহেব এক কথা বলে, নফেল এক কথা বলে, শেখ হাসিনা আরেক ধরনের কথা বলে। তো আমার মনে হয় যে এদেরকে নিয়ে আর কথা বলা দরকার নেই। তারা যদি কেউ সৎসাহস দেখিয়ে বাংলাদেশে আসে, যেটা বললো যে সারেন্ডার করে আমি ফেস করব, ওই ব্যক্তির কথা শুনতে আমি রাজি আছি। ওই ব্যক্তি যদি ওই মানে বলে না বাংলা না মায়ের দুধ খাওয়া ছিল, ও যদি বাংলাদেশে এসে বলে যে আমি সৎসাহস দেখালাম, আমি কোর্টে গিয়ে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলবো, তার কথা শুনতে রাজি আছি। বাকি ফেসবুক রেকর্ডিং শুনে আর টাইম ওয়েস্ট করার দরকার নেই। আমরা এখন নির্বাচনমুখী হয়ে গেছি, ওগুলো নিয়ে আলাপ আলোচনা করি আমরা। নির্বাচনের কি কোনো এই তারা যেই হুমকি দিচ্ছে বা দেশ আজকেও বলেছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, এবং এই রায়ের পরে নির্বাচনের ক্ষেত্রে এটার কোনো প্রভাব আছে? আমি দেখি না। আসলে যেটা হয়, হম্বিতম্বি তাদের এখন সার। যদিও আমাদের একটা জিনিস শিখতে হবে বলে আমি মনে করি, এই যে 13 তারিখকে কেন্দ্র করে হলো, 17কেও কেন্দ্র করে হলো, আমরা একটু বেশি প্রতিক্রিয়া দেখিয়েছি, সম্ভবত সতর্কতা একটু বেশি নিয়েছি। তাতে মানুষজন দেখলাম রাস্তায় খুব বেশি বের হয়নি। মানে সাকুল্যে কি করেছে, ধরলাম নির্বাচনকে সামনে রেখে আরো কয়েকটা গ্রামীণ ব্যাংকের মানে সাইনবোর্ডে, ভেতরে সাইনবোর্ডে আগুন দিল, একটা বাসে আগুন দিল, কিছু ককটেল ফাটালো, 2-1 উপদেষ্টার বাড়ির সামনেও হয়তো ফাটালো। এটা কিছুই ম্যাটার করে না। চোরাগোপ্তা এসব জিনিস করা যায়, এটা খুব খুব কঠিন কিছু না। এত বড় একটা দেশ, আপনি টাকা পয়সা যদি দেন, এই দেশে খুবই গরিব মানুষের দেশ, মানে এমন গরিব মানুষও আছে ভিড়ের মধ্যে ছিনতাই করছেন, ছোট একটা জিনিস জীবন চলে যেতে পারে, ধরলে মানুষ পিটিয়ে মেরে ফেলবে। আমার নিজের একদিন এরকম খুবই ভিড়ের একটা জায়গায় ছিনতাই হয়েছে,
মানে আমাকে একজন দেখে বললো ভাই আমরা চেষ্টা করি, আমার নিজের মাথায় আসলো যদি শাউট করি তো ধরে পিটিয়ে মেরে ফেলবে, আমি চুপ ছিলাম। সো এই রিস্ক তো নিচ্ছে মানুষ, সুতরাং আপনি যদি টাকা দেন, একটা বোমা ফাটিয়ে আসো, কিছু আগুন ধরিয়ে দিয়ে আসো, এগুলো করা যায়, এগুলো নির্বাচনকে কিচ্ছু করবে না। শুধু আমাদের সরকার বা আমরা যাতে এই ব্যাপারগুলোকে খুব বেশি বেশি রিয়াক্ট করে, সরকার তার নিরাপত্তা ব্যবস্থা নেবে, কিন্তু একেবারে আমরা বিজিবি নামাচ্ছি, মিলিটারি পাঠাচ্ছি, ওই করছি সেই করছি, সংবাদ সম্মেলন করে অভয় দিচ্ছে, এত অভয়ের দরকার নেই। সরকার নীরবে কাজ করুক, নির্বাচনে কোনো সমস্যা নেই। এই যে রাজনৈতিক দলগুলো যে এখনো জুলাই সনদ এর যে বাস্তবায়নের যে আদেশ, সেটি নিয়ে তো এখনো পর্যন্ত একটা মানে কি বলবো, এটা টানাপোড়েন অবস্থায় আছে। এক্স্যাক্টলি। এটার ক্ষেত্রেও আপনি বারবারই যেটি বলেন যে নির্বাচন নিয়ে আসলে এখনো সংশয় সন্দিহান রয়েছে, আপনার কাছে কি মনে হয়? নির্বাচনের সংশয় নেই, নির্বাচন হবে, এবং সমস্যা হচ্ছে সেটা হলো জুলাই সনদের যে বাস্তবায়নের গণভোট, বিএনপি তার প্রাথমিক প্রতিক্রিয়ায়ও কিন্তু সফটলি হলেও, যেহেতু তারা নির্বাচনকে ফোকাস করতে চায় এবং সেটাই ব্রিলিয়ান্টলি করা দরকার, এটাই ব্রিলিয়ান্ট ডিসিশন, কিন্তু বলে দিয়েছে তারা গণভোট চায় 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী। ক আর খ এই দুটো জায়গায় তো বিএনপির নোট অফ ডিসেন্টকে অগ্রাহ্য করা হয়েছে। তো এটা নিয়ে আলাপ চলতে থাকবে, নির্বাচনও হবে। তবে আমি একটু বলে রাখি, নির্বাচনের পর খানিকটা সংকট হতেও পারে, কারণ বিএনপির একটা নৈতিক অবস্থান আছে। তারা এর আগে একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং এর পর ক্লিয়ারলি প্রধান উপদেষ্টা ভাষণের 2 দিন আগে বলে দিয়েছিল জুলাই সনদে যে যে দল যেটা যেটা সম্মত হয়েছে তার বাইরে কোনো কিছুর দায় দায়িত্ব তার না। বিএনপি খুবই সমালোচিত হয়েছে, কিন্তু বিএনপি একটা অবস্থান নিয়েছে এবং সেটা স্টিক করেছে, সে মিথ্যা কোনো কথা বলে না, আমি এখন মানছি পরে বলবো। সো পরে কিছুটা সমস্যা হতে পারে। রহমান ভাইয়ের হাতে 2 মিনিট সময় আছে, জাস্ট নির্বাচন নিয়ে কোনো সংকট আছে কিনা? রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপরীতমুখী অবস্থান, নানান কথাবার্তা, আপনারা তো রাজনীতি ভেতর থেকে দেখেন, বাইরে থেকেও দেখেন, সেই হিসেবে জানতে চাওয়া। আপনাকে যদি আমি বলি যে আমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই যে একটা সুন্দর নির্বাচন হবে সামনে, এটা হয়তো আপনি আশ্চর্য হবেন, তবে আমি আপনাকে বলে দিচ্ছি যে আমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই যে একটা সুন্দর নির্বাচন হবে। এই যেই পরিস্থিতিতে আমরা বর্তমানে আছি, ওটা হচ্ছে গিয়ে এই জুলাই সনদ নিয়ে। জুলাই সনদের মধ্যে এনসিপি বলেন, জামাত বলেন, ওনারা যেটা চেষ্টা করতে চাচ্ছে যে ওরা ইমিডিয়েট উইন একটা চাচ্ছে। এই ইমিডিয়েট উইন যদি ইলেকশনের ঠিক আগে আগে তারা নিয়ে নিতে পারে, তাহলে ওদের কিন্তু একটা স্পিড বেড়ে যায়। যেমন আমরা একটা শক্ত মনোবল নিয়ে আমরা মাঠে নেমেছি, অলরেডি একটা জিতেছি, এবার নির্বাচন জিতবো, এই মাইন্ডসেটটাকে নেওয়ার জন্যই কিন্তু এই ঝামেলাটা ক্রিয়েট করা হচ্ছে, এটা বাইরে আর কিছু না। আমরা যদি পরবর্তীতে যদি দেখি যে বিএনপি কোনোভাবে তার রাস্তা সে বেছে নিয়েছে, এই রাস্তাতেই এখন নির্বাচন হবে, তাহলে আমি বলতে চাই যে এনসিপি আর জামাত দোনোটা দল হয়তো মন খারাপ করবে, কিন্তু নির্বাচন থেকে পিছিয়ে আসবে না। কারণ ওনারা জানেন যে বাংলাদেশের জনগণ এই কোনো দলকেই ক্ষমা করবে না যারা বাংলাদেশকে ডেমোক্রেসির থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আপনার বর্তমান সরকার অনেক চেষ্টা করেছে যে যেভাবেই হোক না কেন সবাইকে এক জায়গায় নিয়ে আসতে। বারবার করে বলা হচ্ছে যদি আমরা সকলে এক জায়গায় চলে আসতাম, সবকিছুতে যদি আমরা হ্যাঁ হয়ে যেতাম, তাহলে তো আর নির্বাচনের দরকার ছিল না। আমরা সবাই মানে ওই ওয়ান বিগ হ্যাপি ফ্যামিলি হিসেবে আমরা বসবাস করছি। ওভাবে করে হয় না। উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক উইন পলিটিক্স। আর তার সাথে সাথে আপনি যদি এখন মাঠ পর্যায়ে গিয়ে দেখেন, জামাতের নেতারা খুব জোর গলায় বলে যে এটা করব না, ওটা করব না, নির্বাচন হতে দেব না, ওটা হতে দেব না। আপনি এলাকায় গিয়ে দেখেন কোন এলাকার মধ্যে জামাতের পোস্টার নাই, প্রতিটা এলাকার কিন্তু আমি এখন একটা কমপ্লেইন আমার আছে। কমপ্লেইনটা হচ্ছে গিয়ে যে ইসি বলেছে যে পোস্টার ছাপানো যাবে না, এই ছাপানো যাবে না। এটা আমাদের জন্য কিন্তু দুর্বলতা না, দুর্বলতা হয়ে গেছে নতুন প্রার্থীদের জন্য। নতুন প্রার্থীদের এলাকায় গিয়ে তো পরিচয় দিতে হবে, ওনাদের সমস্যা এখনো কেউ চিনে। আমাদের সময় একেবারেই শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।